নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আজকের গল্প নীল অশ্বত্থের ছায়া। 19 শতকের শেষের দিকে বাংলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করত এক নীলকর সাহেব, জনাথন ম্যাকলিওড। তার বিশাল নীলকুঠি ছিল গ্রাম থেকে দূরে, গভীর অরণ্যের পাশে। স্থানীয় লোকজন সেই নীলকুঠির পাশ দিয়ে যেতে ভয় পেত, কারণ তারা বলত সেখানে রাত হলেই শোনা যায় করুণ আর্তনাদ, নারীদের কান্না আর শৃঙ্খলিত মানুষের চলার শব্দ। জনাথন সাহেব ছিল খুবই কঠোর ও অত্যাচারী। কৃষকদের ওপর নির্মম নির্যাতন চালাত সে। তাদের জমি থেকে নীল চাষের জন্য জোর করে ফসল তুলে নিয়ে যেত। যারা তার আদেশ মানতে অস্বীকার করত তাদের ওপর নেমে আসত অকথ্য অত্যাচার। একজন বুদ্ধিমান বাঙালি যুবক, রামলোচন, সাহেবের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছিল। কিন্তু তার এই সাহসিকতা জনাথন মেনে নিতে পারেনি এবং এক ভয়ঙ্কর রাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই রাত থেকেই শুরু হয় এক ভৌতিক কাহিনী। জনাথনের কুঠিতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার কর্মচারীরা বলতো রামলোচনের আত্মা এখনও সেই কুঠির চারপাশে ঘুরে বেড়ায়, প্রতিশোধের অপেক্ষায়। রাতের বেলা সাহেব নিজের ঘরে একা থাকলে দরজা নিজে থেকেই খোলার আওয়াজ হতো, বাতি হঠাৎ নিভে যেত, আর তাকে অনুভব হতো যেন কেউ তার শ্বাস প্রশ্বাসের পাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে গ্রামের লোকেরা আরও বলাবলি করতে থাকে যে জনাথনের পতন খুব নিকটে। এক রাতে জনাথন সাহেব কুঠির পেছনের বাগানে একটি প্রাচীন অশ্বত্থ গাছের নিচে এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠটি বলে, রামলোচন ফিরে এসেছে। ভয়ে জড়স্থ হয়ে জনাথন পিছু হটে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গাছের ছায়া থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে আসে। জনাথন ছুটে পালাতে চায়, কিন্তু তার পা যেন ভারী হয়ে যায় আর সে পড়ে যায়। সেই রাতের পর জনাথন ম্যাকলিওড আর কখনো দেখা যায়নি। কুঠির চারপাশে তার খোঁজ শুরু হয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। লোকজন বিশ্বাস করে রামলোচনের আত্মা তার প্রতিশোধ নিয়েছে, আর জনাথনের আত্মা চিরকাল সেই অশ্বত্থের ছায়ায় বন্দী হয়ে আছে। কথিত আছে, আজও সেই নীলকুঠির পাশ দিয়ে গেলে শোনা যায় রামলোচনের হাঁটার শব্দ, আর মাঝে মাঝে দেখা যায় জনাথন সাহেবের ছায়ামূর্তি, যা অশ্বত্থের নিচে দাঁড়িয়ে থাকে, যেন চিরকাল প্রতিশোধের আতঙ্কে ভুগছে। জনাথনের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনার পর নীলকুঠির ভেতরে আর বাইরের জগতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুঠির বাকি কর্মচারীরা একে একে কাজ ছেড়ে দিতে শুরু করে। গ্রামবাসীরা বলতো রাতে কুঠির ভেতর থেকে এখনো করুণ আর্তনাদ শোনা যায়, যেন রামলোচনের আত্মা প্রতিদিন তার হত্যার পুনরাবৃত্তি ঘটায়। কিছুদিনের মধ্যেই কুঠিতে একজন নতুন নীলকর সাহেব আসে, মিস্টার হেনরি ডেভিস। তিনি অত্যন্ত সাহসী এবং অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না। তার ধারণা ছিল জনাথনের অদৃশ্য হয়ে যাওয়া নিছকই একটি দুর্ঘটনা এবং গ্রামবাসীদের ভয় শুধুই কুসংস্কার। হেনরি কুঠির দখল নেওয়ার পর থেকে সবকিছু নতুন করে সাজাতে শুরু করেন। কিন্তু এক রাতে তার সাথেও শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রথম রাতেই ঘুমের মধ্যে হেনরি অনুভব করেন যেন কেউ তার ঘরে হাঁটছে। সে প্রথমে গুরুত্ব দেয়নি, তবে পরদিন সকালবেলা সে দেখতে পায় তার দরজায় গভীর নখের আঁচড়ের দাগ। কেউ যেন দরজা খোলার চেষ্টা করছিল। পরের দিনগুলোতে কুঠির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। জিনিসপত্র হঠাৎ করেই উধাও হয়ে যায়, বাতি নিজে থেকে নিভে যায় এবং শীতল বাতাসে কানে বাজে ফিসফিস শব্দ। গ্রামবাসীরা তাকে সাবধান করলেও হেনরি ডেভিস দৃঢ়তার সাথে বলে, আমি ভূতে বিশ্বাস করি না।
কিন্তু অশরীরী জগৎ তার উপস্থিতি খুব শিগগিরই প্রমাণ করতে চলেছে। একদিন রাতে হেনরি অশ্বত্থ গাছের তলায় বসে কাজ করছিল, তখন হঠাৎ মাটি থেকে এক শীতল বাতাস উঠতে শুরু করে। সে ভাবল হয়তো কোনো ঝড় আসছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ফিসফিস কণ্ঠ আবার শোনা গেল, রামলোচন ফিরে এসেছে। হেনরি দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু তার পায়ের নিচে মাটি যেন হঠাৎ ভারী হয়ে যায় আর তাকে অশ্বত্থের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। ভয়ে আচ্ছন্ন হয়ে সে চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। মাটি থেকে উঠে আসে এক হাত, কালো ছায়ায় ঢাকা। সেই হাতটি ছিল রামলোচনের, যাকে তিনি তার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। কিন্তু এর পরিণতি কি হতে পারে সে বুঝে ওঠার আগেই সবকিছু অন্ধকারে মিলিয়ে যায়। হেনরি ডেভিসের অদৃশ্য হয়ে যাওয়ার পর নীলকুঠি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। গ্রামবাসীরা বিশ্বাস করত কুঠিটি এখন অভিশপ্ত। কেউ আর সাহস করে সেই এলাকায় যেত না। কিন্তু কৌতূহলী মানুষ সবসময় ছিল। বহু বছর পর ইংল্যান্ড থেকে একটি দল আসে কুঠির রহস্য উদ্ঘাটনের জন্য। তারা বিশ্বাস করত যে কুঠির অদ্ভুত ঘটনাগুলো কোনো যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে। তাদের মধ্যে ছিলেন ডক্টর রিচার্ড হকিন্স, একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং রহস্য উদ্ঘাটনকারী। ডক্টর হকিন্স ও তার দল নীলকুঠিতে আসার পরপরই স্থানীয় গ্রামবাসীরা তাদের সতর্ক করে দেয়, কিন্তু তারা তা উপেক্ষা করে। প্রথম রাতে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। তারা কুঠির চারপাশে ঘুরে বেরিয়েছিল, পুরনো নথিপত্র খুঁজছিল আর জোনাথনের অদৃশ্য হওয়ার কারণ বের করার চেষ্টা করছিল। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে কুঠির আবহাওয়া বদলাতে শুরু করে। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে যায় আর ঘরের দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যায়। হকিন্সের দল আতঙ্কিত হলেও তারা সিদ্ধান্ত নিয়ে থেকে যাওয়ার। পরদিন সকালে কুঠির অশ্বত্থ গাছের নিচে একটি পুরনো কবর আবিষ্কার হয়। সেই কবরের উপর একটি ছোট পাথরের ফলকে লেখা ছিল, রামলোচন, সাহসী এক আত্মা, যিনি ন্যায়ের জন্য লড়াই করেছিলেন। এটা দেখে দলটি আরও চমকে ওঠে, কারণ এই কবরের কথা ইতিহাসে কোথাও উল্লেখ ছিল না। ডক্টর হকিন্স এই ঘটনাকে আরও গভীরভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতের বেলা যখন তারা কুঠিতে বিশ্রাম নিচ্ছিল, তখন আবার শোনা যায় সেই পরিচিত ফিসফিস কণ্ঠস্বর, রামলোচন ফিরে এসেছে। এবার তারা সবাই একসাথে শুনতে পায়। বাতাসের মধ্যে ভয়ঙ্কর একটা ঠান্ডা অনুভূতি চারদিকে ছড়িয়ে পড়ে, আর হঠাৎই কুঠির এক কোণ থেকে বেরিয়ে আসে কালো ছায়ামূর্তি। ডক্টর হকিন্স সেই মূর্তির দিকে এগিয়ে যায়, সাহস করে তার সামনে দাঁড়ায়। মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তোমরা নীলের অত্যাচারীদের উত্তরসূরি। আমার শান্তি চাও, তবে আমাকে ন্যায় দাও। রামলোচনের আত্মা একটি শর্ত দেয়, কুঠিতে তার হত্যাকারীদের নাম সবার সামনে প্রকাশ করতে হবে, আর তাদের অপরাধের ইতিহাস জনসমক্ষে আনতে হবে। অন্যথায় এই কুঠির অভিশাপ কখনোই শেষ হবে না। ডক্টর হকিন্স সাহসীভাবে এই কাজ করার সিদ্ধান্ত নেয়। তিনি জোনাথনের ও অন্যান্য অত্যাচারী নীলকরদের গোপন দলিল খুঁজে পান, যেখানে নীল চাষের নামে হওয়া অত্যাচারের ইতিহাস লিপিবদ্ধ ছিল। তিনি গ্রামে ফিরে এসে সমস্ত প্রমাণ জনসমক্ষে প্রকাশ করেন। ধীরে ধীরে কুঠির অভিশাপ কাটতে থাকে, আর রামলোচনের আত্মা মুক্তি পায়। গ্রামটি একসময় যে ভয়ঙ্কর অভিশাপের ছায়ায় ছিল, তা ধীরে ধীরে কেটে যায়। তবে কুঠিটি আর কখনোই বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। গ্রামবাসীরা বিশ্বাস করত রামলোচন তাদের রক্ষা করেছে, কিন্তু তার আত্মা চিরকাল সেই নীল অশ্বত্থ গাছের নিচে ঘুমিয়ে থাকবে, শান্তিতে। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।